আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তো যথারীতি আজকে পাঠ উপস্থাপনায় রয়েছি আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। আমাদের আজকের পাঠ তোমরা হয়তো ছবি দেখেই ধারণা করে ফেলেছো, কেননা এর আগে আমি রুই মাছ সম্পর্কিত ক্লাস শেষ করে ফেলেছি। 4টা ক্লাস আমি রুই মাছের উপর নিয়েছি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ে তোমরা সকলেই জানো যে এখানে পরিপাক ও শোষণ, মানব শারীর তত্ত্ব শুরু হলো, যে অধ্যায়টার নাম পরিপাক ও শোষণ। এবং এখানে প্রথমে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি হলো পরিপাক বলতে আমরা কি বুঝি, পৌষ্টিকতন্ত্র এবং মানুষের খাদ্য পরিপাক প্রণালী। আজকে আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে ধারাবাহিকভাবে বাকিগুলি সম্পর্কেও আমরা আলোচনা করব। তো আসো আমরা মূল পাঠে প্রবেশ করি। আচ্ছা, পরিপাক কি, তাই না? পরিপাক বিষয়ে আমাদের সকলেরই কম বেশি জ্ঞান রয়েছে। আমরা তারপরেও বইয়ের ভাষায় পরিপাক বলতে আসলে কি বুঝি? আমরা তো সর্বদাই খাবার গ্রহণ করে চলেছি এবং সেই খাবার আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সুষম হোক অথবা অসম হোক, যে ধরনের খাবারই হোক আমরা খাই এবং এটা কিন্তু আমাদের শরীরের প্রয়োজনেই খাই আমরা। আবার অনেক সময় প্রয়োজন না হলেও খেয়ে থাকি, অতিভোজনও আমরা করে থাকি। কিন্তু আসলে এই খাদ্যটা কি একটা জটিল প্রক্রিয়ায় খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় ভেঙে জীবদেহের পরিপাক ক্রিয়ায় ব্যবহৃত সরল দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকেই পরিপাক বলে। অর্থাৎ শরীরে বিভিন্ন এনজাইমের সহায়তায় জটিল খাদ্যদ্রব্যগুলিকে ভেঙে দেহের উপযোগী সরল খাদ্যে পরিণত হয়। অর্থাৎ আমরা যে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, গোশ খাচ্ছি, মাছ খাচ্ছি, আহ তারপরে ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, এই যে খাবারগুলি, এগুলি এই রূপেই তো আমাদের শরীর এটাকে অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না। একে শোষণ করতে হলে কি করতে হয়? এটাকে দেহের উপযোগী করে নিতে হয়, আর দেহের উপযোগী করে নেওয়ার জন্য দেহের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের এনজাইম। পরিপাকের দ্বারা খাদ্যবস্তু ভেঙে ক্ষুদ্র অণুযুক্ত আম, জলে দ্রবণীয় খাদ্যবস্তুতে পরিণত হয় এবং তরল আকারে রক্ত প্লাজমার মধ্যে শোষিত হতে পারে। আর কিছু প্রাণীর মধ্যে এই ক্ষুদ্র পদার্থগুলো ছোট ছোট অণুর আকারে রক্তে প্রবাহিত হয়, অর্থাৎ রক্ত দ্বারা শোষিত হয়। আমরা জানি আমাদেরও পুষ্টি পদার্থগুলি রক্ত দ্বারাই শোষিত হয়। তো পরিপাক একটি ভাঙনমূলক পদ্ধতি যা প্রায়ই খাদ্যের ভাগাভাগির উপর ভিত্তি করে দুটি প্রক্রিয়াতে বিভক্ত হয়, যেটাকে বলা হয় যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক হলো বৃহত্তর খাদ্যকণাকে ছোট ছোট আকারের খাদ্যকণায় পরিণত করা, এবং এই খাদ্যকণায় পরিণত করতে যান্ত্রিক পরিপাকে সাধারণত দাঁত বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমাদের মুখগহ্বরে যে দাঁত রয়েছে, অর্থাৎ মোলার, ইনসিসর, পেশন, এই দাঁতগুলি আমাদের খাদ্য কণাগুলিকে ছোট ছোট টুকরায় পরিণত করে খাদ্য পরিপাকে সহায়তা করে, যেটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলে থাকি। আর পরবর্তীতে পাচক উৎসেচকের দ্বারা এটাকে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ শরীরের উপযোগী করে নিতে পারে। অর্থাৎ রাসায়নিক পরিপাক হলো উৎসেচকের দ্বারা খাদ্যবস্তুকে ছোট ছোট অণুতে পরিণত করা এবং তা দেহে দ্বারা শোষিত হয়। এই হচ্ছে আমাদের পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাক হলো বৃহত্তর খাদ্যকণাকে ছোট আকারে খাদ্যকণায় পরিণত করা, আর রাসায়নিক পরিপাক হলো উৎসেচকের দ্বারা খাদ্যবস্তুকে ছোট ছোট অণুতে পরিণত করা। এই হলো আমাদের পরিপাক। এখন আমরা পৌষ্টিকতন্ত্র বলতে কি বুঝি সেটা সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শোষণ ক্রিয়া সম্পন্ন হয় তাকেই পৌষ্টিকতন্ত্র বলে। মানবদেহের পৌষ্টিকতন্ত্র পৌষ্টিক নালী এবং সংশ্লিষ্ট পৌষ্টিক গ্রন্থিগুলি নিয়ে গঠিত। তাহলে আমাদের শরীরে কি রয়েছে? পৌষ্টিক নালী রয়েছে এবং সংশ্লিষ্ট পৌষ্টিক গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি এবং পৌষ্টিক নালী দুয়ে মিলে পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র নানা রূপে আমাদের শরীরে দেখা যায়। অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিপাকের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। আর বিবর্তনীয় ইতিহাসে বহিরাগত পরিপাক পদ্ধতি উদ্ভাবিত হয়েছে এবং অধিকাংশ
প্রাণী এখনো এটার উপর নির্ভর করে। এই প্রক্রিয়াতে উৎসেচকগুলি জীবের চারপাশের পরিবেশের ক্ষরণ, যেখানে তারা জৈব পদার্থকে ভেঙে দেয়, কিছু কিছু জীবে তা ফিরে যায়। এইসব জন্তুগুলির এক একটি উম, নল থাকে, অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলে, সেটা থাকে, যার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ পরিপাক হয় এবং আরো কার্যকরী হয়। আহ, কারণ এর মধ্যে কিছু পদার্থ থাকে যেটার কারণে পদার্থগুলি সরল খাদ্যে পরিণত হয় এবং এই অভ্যন্তরীণ রাসায়নিক পরিবেশে আরো দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের পাচক রস। এগুলি মূলত পরিপাকে সহায়তা করে। আচ্ছা, এরপরে পরিপাক তন্ত্রে আমরা মানে খাদ্যের পরিপাক ক্রিয়া দেহের একটি বিশেষ তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই তন্ত্রটা কি কি অংশ নিয়ে গঠিত? মানব দেহের মুখবিবর হতে আরম্ভ করে একেবারে মলদ্বার পর্যন্ত এটা বিস্তৃত। পরিপাক তন্ত্রের সাথে জড়িত অংশগুলির ধারাবাহিক কাজের সমন্বয়ে এটা পরিপাক ক্রিয়াগুলি সংগঠিত হয়। এর মধ্যে রয়েছে মুখ, অর্থাৎ মুখের মাধ্যমে আমরা খাদ্য ভিতরে প্রবেশ করাই। দাঁত দিয়ে আমরা খাদ্যদ্রব্যকে চর্বণের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করি। অন্ননালীর মাধ্যমে চর্বিত খাদ্যগুলোকে পাকস্থলীতে পৌঁছানো হয় এবং পাকস্থলী কি করে? পাকস্থলীতে বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে পরিপাকে অংশগ্রহণকারী অ্যাসিড, এনজাইম, পানি ইত্যাদির ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে পরিপাক চলে। অর্থাৎ পাকস্থলীতে বিভিন্ন ধরনের অ্যাসিড রয়েছে, তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে এবং পানি, এগুলির মাধ্যমে পরিপাক চলে। ক্ষুদ্রান্ত্রে পাকস্থলীতে খাদ্যবস্তুগুলোর সম্পূর্ণ যে পরিপাক হয় না, সেই অপরিপাকৃত খাদ্যগুলি ক্ষুদ্রান্ত্রে এসে পরিপূর্ণরূপে পরিপাক হয়। আর বৃহদান্ত্র কি করে? বৃহদান্ত্র সকল খাদ্যদ্রব্য প্রবেশ করে এর পরিপাক ক্রিয়াটা সম্পন্ন করে। আর পায়ু, পায়ু হচ্ছে অপাচ্য খাদ্যগুলোকে মলে পরিণত হয়ে পায়ুপথে নিষ্কাশিত করে। আর পরিপাকের ফলে উৎপন্ন সরল উপাদানগুলো শোষণ উপযোগী হয়ে রক্তস্রোতে মিশে যায় এবং যে বস্তুগুলো পরিপাকে শোষণ হয় না সেগুলো দেহ থেকে নিষ্কাশিত হয়। এবং মানব দেহের পরিপাক তন্ত্রটি, এটা আগেই বলেছি, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ডাইজেস্টিভ সিস্টেমের ছবি এটি। তোমরা দেখতে পাচ্ছ অন্ননালী, অর্থাৎ এটার নাম হচ্ছে ইসোফ্যাগাস। ইসোফ্যাগাসের পরে স্টমাক, অর্থাৎ পাকস্থলী। পাকস্থলীর পরে এটা হচ্ছে গল ব্লাডার, অর্থাৎ পিত্তথলি, যেটা যকৃতের মধ্যে অবস্থান করে। তারপরে এটা স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ক্ষুদ্রান্ত। আর তারপরে লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ বৃহদান্ত্র বা কোলন, রেকটাম এবং অ্যানাস। তাহলে এটা হচ্ছে মলাশয় এবং এটা হচ্ছে পাইল। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম এবং এই সিস্টেমটাই এখানে আরো বিভিন্ন ধরনের, এখানে যে গল ব্লাডার রয়েছে, এই গল ব্লাডারে অর্থাৎ পিত্তথলিতে পিত্তরস থাকে। এই পিত্তরস, এটা একটা গ্রন্থি, পরিপাক গ্রন্থি। এখান থেকে বিভিন্ন ধরনের পাচক রস খাদ্য সাথে মিশে এটা পরিপাকে সহায়তা করে। এছাড়া এখানে ক্ষুদ্রান্ত্র থেকেও বিভিন্ন ধরনের আন্ত্রিক রস নিঃসৃত হয়। এই আন্ত্রিক রসও খাদ্য পরিপাকে সহায়তা করে। এছাড়া পাকস্থলীতেও বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিগুলিও খাদ্য পরিপাকে সহায়তা করে। এছাড়াও আমাদের মুখ বিবরেও কানের দুই পাশে প্যারোটিড গ্রন্থি রয়েছে, জিহ্বায় লালা গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলি থেকে নিঃসৃত লালা খাদ্য পরিপাকে সহায়তা করে। তাহলে গ্রন্থির সাথে সাথে আমরা পেলাম হচ্ছে পৌষ্টিক নালী, এই দুয়ে মিলে আমাদের পরিপাক তন্ত্র। এখন আমরা পুষ্টি অনুযায়ী খাদ্যের যে 6টি উপাদান রয়েছে, অর্থাৎ কি কি ধরনের খাবার আমরা গ্রহণ করব, সেটা সম্পর্কে আমি একটু বলবো। আমরা শর্করা বা কার্বোহাইড্রেট, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, রুটি দেখতে পাচ্ছি, ভাত রয়েছে, এর মধ্যে চিনি রয়েছে। তো এগুলি মূলত শর্করা এবং আমরা সাধারণত শর্করাটাকেই আমাদের এই অঞ্চলে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বাঙালি যারা, তারা আমরা শর্করাটার উপর বেশি পরিমাণে নির্ভরশীল। আর প্রোটিন আমরা কম খেয়ে থাকি, যদিও প্রোটিনের ভাগ
4:1:1 হওয়ার কথা, প্রোটিনটাই বেশি হওয়ার কথা, কিন্তু আমরা সাধারণত আহ, আসলে দরিদ্র দেশের মানুষ জন্য আমাদের দেশে যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ হয় না। প্রোটিনটাও বেশ কস্টলি থাকে শর্করার তুলনায়, যার কারণে আমরা প্রোটিনটা সেইভাবে আমরা ফিল আপ করতে পারি না। তো প্রোটিনের মধ্যে রয়েছে হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলি হচ্ছে প্রোটিনের মূল উৎস। আর খনিজ লবণ বিভিন্ন ধরনের টাটকা ফল, বিভিন্ন ধরনের শাকসবজি, আহ, এগুলির মধ্যে আমরা খনিজ লবণ পেয়ে থাকি। এছাড়াও আহ, যে খাবার লবণ রয়েছে আয়োডিন যুক্ত লবণ, সেখানেও খনিজ লবণ পাওয়া যায়। তারপরে আমাদের স্নেহ পদার্থ বা ফ্যাট, এটা আমরা বিভিন্ন ধরনের ভালো যে তেল রয়েছে, যে তেলটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই তেল, এছাড়াও ঘি, মাখন, এগুলিতেও আমরা ভালো মানের ফ্যাট পেয়ে থাকি। ভিটামিন আমরা টাটকা ফলমূল, বিভিন্ন ধরনের কালার ফল যেগুলি আছে সেগুলিতে আমরা পেয়ে থাকি। আর পানি, একজন মানুষের তো প্রতিদিন আহ 2.5 লিটারের মতো পানি পান করা উচিত। তো এই হলো আমাদের পুষ্টি অনুযায়ী খাদ্যের যে 6টি উপাদান, এটা। তো এই 6টি উপাদান আমাদের প্রতিদিনই গ্রহণ করা উচিত, তাহলে আমরা ব্যালেন্স ডায়েট যেটাকে বলে সেটা গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারবো। তো খাদ্য উপাদান বাছাই বা আহার সুষম করা উন্নত জীবনযাপনের একটা পূর্ব শর্ত। খাদ্য গ্রহণ নীতিমালা বা নিয়ম নীতি প্রত্যেকের জানা এটা অবশ্যই প্রয়োজন, কেননা অসুস্থ জাতি কখনো সুস্থ জীবন, সুস্থ যে পরিবেশ সেটা দিতে পারে না। যে আমরা যদি সমাজকে, পৃথিবীকে সুন্দর কিছু উপহার দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজেদের সুস্থতাটা জরুরি। নিজে আমরা সুস্থ থাকতে পারলেই আমরা আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব। এই জন্য খাদ্য গ্রহণ সম্পর্কে এবং শরীর ফিট রাখা সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা অত্যাবশ্যক। তো খাদ্য নির্বাচন, খাদ্যের পুষ্টিমান, ক্যালোরি, পারিবারিক আয় ইত্যাদি সম্পর্কে নজর রেখে পরিবারের প্রত্যেকটি সদস্যের খাদ্য চাহিদা মেটানো সহজতর হয়, এবং এসব কার্যক্রম খাদ্য গ্রহণ নীতিমালার অন্তর্গত। তো সুষম খাদ্যের যে বৈশিষ্ট্য, একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। আর খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হবে 4:1:1। এবং খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন আহ, এবং সেলুলোজ সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে। আর খাদ্যে অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে। সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে। আর সুস্থ, সবল ও উন্নত জীবনযাপনের জন্য সুষম খাদ্যের কোনো বিকল্পই নেই। দেহের পরিপুষ্টির জন্য 6 উপাদান বিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা মেনু পরিকল্পনা করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেহের চাহিদা, খাদ্যের সহজলভ্যতা ও পারিবারিক আয়, এই 3টি বিষয় বিবেচনা করে খাদ্য উপাদান বাছাই ও মেনু পরিকল্পনা করলে সেটা বাস্তবমুখী হয়। এবং সমান পুষ্টিমানের কম দামি খাবার দিয়েও মেনু পরিকল্পনা করা যায়। অর্থাৎ ভালো খাবার হতে হলে যে সেটা দামি খাবার হতে হবে এরকমটি কিন্তু নয়। অর্থাৎ দেশি যে ফল রয়েছে, যে খাবারগুলি রয়েছে সেগুলি দিয়েও মেনু পরিকল্পনা করা যায়, এবং তাতেও কিন্তু পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে। আর সমমানের উপাদান সম্বলিত বেশি দামের খাদ্যের পরিবর্তে কম দামি খাদ্য নির্বাচন করে সুষম খাদ্য গ্রহণের মানসিকতা থাকাটা ভালো। আমরা সাধারণত বাসার খাবারের চেয়ে বাইরের খাবারের গুরুত্বটা ইয়াং জেনারেশন বেশি দিয়ে থাকে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো কল্যাণ নিহিত নাই। কেননা বাইরের খাবারে যে ধরনের উপাদানগুলি ব্যবহার করা হয় সেটা শরীরের পক্ষে অবশ্যই খুবই ক্ষতিকর, এবং এই জন্য মানুষের যে মোটা হওয়ার প্রবণতা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এই নিয়েও কিন্তু আমাদের বইয়ে আলোচনা রয়েছে, অর্থাৎ ওবিসিটি নিয়ে আমরা এই বইয়ের এই অধ্যায়ের শেষের দিকে আমরা আলোচনা করব। তো
তো মানুষের অধিকাংশ খাদ্য অর্থাৎ এই তিনটা উপাদানই আমরা মেনটেন করে থাকি, অর্থাৎ শর্করা, আমিষ ও স্নেহদ্রব্য। এগুলি এই তিনটা উপাদানই আমরা মূলত সবসময় বেশি খেয়ে থাকি। তো শর্করার যে উৎস, শর্করা খাদ্যের যে উৎস, সেটা তো আমি আগেই বললাম যে ভাত, রুটি, চিনি, শাকসবজি। আর এটার প্রধান যে এনজাইম, অর্থাৎ যে এনজাইমগুলি প্রধানত কাজ করে থাকে এর উপরে, সেটা হচ্ছে অ্যামাইলোটিক এনজাইম। এবং এই অ্যামাইলোটিক এনজাইমগুলি হলো টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ এবং সুক্রেজ। এই এনজাইমগুলি শর্করার উপরে কাজ করে থাকে এবং শর্করা পরিণত হয় হচ্ছে উৎপন্ন যে দ্রব্য অর্থাৎ সরল উপাদান, সেটা হচ্ছে গ্লুকোজ। এবং এই গ্লুকোজটাই হচ্ছে আমাদের শরীর শোষণ করতে পারে, আমাদের শরীরে শক্তি যোগায়, তাপ শক্তি উৎপন্ন করে। অর্থাৎ আমরা যে ভাত, রুটি, চিনি, শাকসবজি খাচ্ছি, এগুলি গ্লুকোজ রূপে আমাদের শরীরে শোষিত হয়। আর প্রোটিন বা আমিষ, সেটা মাছ, মাংস, ডালে আমরা পেয়ে থাকি। এবং এখানে যে এনজাইমগুলি কাজ করে সেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে রয়েছে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। এই প্রোটিওলাইটিক এনজাইমগুলি কাজ করে থাকে এবং যে দ্রব্যটা উৎপন্ন হয়, যেটা আমাদের শরীর শোষণ করে নেয়, সেটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড রূপে আমাদের শরীর খাদ্যটাকে গ্রহণ করে, আমিষকে গ্রহণ করে। এবং এই অ্যামিনো অ্যাসিড শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আমাদের শরীরের যত বৃদ্ধি ঘটে, যত অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়, সবই কিন্তু এই অ্যামিনো অ্যাসিড দিয়েই তৈরি। আর স্নেহদ্রব্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ঘি, মাখন এবং বিভিন্ন ধরনের প্রাণীজ চর্বি। এখানে যে এনজাইমগুলি কাজ করে, এগুলিকে বলা হয় হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। এবং এই এনজাইমগুলি পাকস্থলীয় ও আন্ত্রিক লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল ও গ্লিসারল এস্টারেজ, লেসিথিনেজ, এই এনজাইমগুলি সাধারণত এখানে কাজ করে থাকে, অর্থাৎ স্নেহদ্রব্যকে সরল উপাদানে পরিণত করার জন্য। এবং আমাদের শরীর স্নেহদ্রব্যকে যে রূপে অ্যাবজর্ব করে, সেটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল রূপে আমাদের শরীরে গৃহীত হয় স্নেহদ্রব্যটা। তাহলে এতক্ষণে আমরা জানছিলাম যে শর্করা, আমিষ এবং স্নেহদ্রব্য আমাদের শরীরে কি রূপে গৃহীত হয় এবং কোন ধরনের এনজাইম এখানে কাজ করে থাকে। আর একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ শর্করার দরকার, এখানে পরিমাণ হচ্ছে 415 থেকে 600 গ্রাম। এটার কাজ হচ্ছে তাপশক্তি উৎপাদন এবং দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে। আর আমিষ 100 থেকে 150 গ্রাম, স্নেহদ্রব্য 50 থেকে 55 গ্রাম, ভিটামিন হচ্ছে 5500 থেকে 5600 মিলিগ্রাম, খনিজ লবণ 8 থেকে 10 গ্রাম এবং পানি 2 থেকে 3 লিটার পরিমাণ খাওয়া দরকার। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের এই পরিমাণ খাদ্য খাওয়া দরকার। এবং এটার কাজ হচ্ছে, শর্করা যেটা করে তাপশক্তি উৎপাদন করে এবং দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে। আর আমিষ দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম ও হরমোন উৎপাদন করে থাকে। স্নেহদ্রব্য তাপশক্তি উৎপাদন এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করে থাকে। ভিটামিন দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এজন্য ভিটামিনের উপর অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ভিটামিনের কাজ। এজন্য বিভিন্ন ধরনের যে রঙিন ফলগুলি রয়েছে এবং বিভিন্ন মৌসুমের যে মৌসুমী ফলগুলি রয়েছে, সেগুলি অবশ্যই আমাদের পরিমিত মাত্রায় গ্রহণ করতে হবে। এবং একই সাথে খনিজ লবণ, এটা স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট পদার্থগুলি রয়েছে, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলির যে ভারসাম্য রক্ষা, সেগুলি করে থাকে। আর পানি হচ্ছে প্রোটোপ্লাজমকে সিক্ত সজীব রাখে এবং কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সকল
ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে পানির কাজ। পানির অভাবে কিন্তু কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হবে না। তাহলে আমরা এতক্ষণ জানছিলাম যে আমাদের যে 6টা খাদ্য উপাদান রয়েছে সেগুলি কি পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে, আর এটার কাজ কি। তবে আমি যে প্রোটিন খাই এবং লিপিড এবং শর্করার যে 4:1:1 একটা উপাদানের কথা কিন্তু আমি বলেছি, সেটা সাধারণত কিটোজেনিক ডায়েটে ফলো করা হয়, অর্থাৎ সেখানে প্রোটিন এবং আহ, ইয়ে আমিষ, প্রোটিন এবং লিপিডের উপরে, ফ্যাটের উপরে গুরুত্ব প্রদান করা হয়। শর্করাটাকে একটু কমিয়ে খাওয়া হয়। তবে সেটারও যেমন সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, এখানে শর্করার বেশি পরিমাণে যে খাওয়ার যে চার্টটার কথা আমি বললাম, এটারও বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। তো আসলে এই তর্কে আমরা না যেয়ে আমরা সুষম খাদ্য গ্রহণ করব। তো সবাই ভালো থাকবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের পাঠ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।